আরিফুল ইসলামকে নিয়ে কি আপনাদের কারো খারাপ লাগে? আমার অনেক খারাপ লাগে। আরিফুলকে যখনই দেখি বেঞ্চে বসে আসছেন দিনের পর দিন, মাসের পর মাস, ম্যাচের পর ম্যাচ, তখন খারাপ লাগে। লাস্ট ইয়ার ফরচুন বরিশাল টিমে ছিলেন, পুরা টুর্নামেন্ট বেঞ্চে বসে কাটিয়ে দিলেন। রাইজিং স্টার এশিয়া কাপে গেলেন, সেখানেও তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পেলেন না। এবার সিলেট দলে আছেন, এখানেও একই নিয়তি, মাঠে খেলার সুযোগটা তার আর হচ্ছে না। দেখেন, অনেকের খারাপ লাগতে পারে আমার কথা শুনে, অনেক ক্রিকেটারেরও খারাপ লাগতে পারে এই যে কথাটা আমি বলতে চাচ্ছি এটা শুনে, কিন্তু রাইট নাও ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাউন্ট করেও আমি বলতে পারি বাংলাদেশে আরিফুলের মতো 5জন ব্যাটসম্যান নেই। তো এত দারুণ একজন ব্যাটসম্যান একাদশের বাইরে থাকছেন, এত দারুণ একজন ব্যাটসম্যানকে সিলেট দল মূল্যায়ন করছেন না, ম্যাচ খেলাচ্ছেন না। আমি আসলে বুঝতে পারি না কেন খেলাচ্ছেন না। না, আরিফুলের মতো প্লেয়ার যদি বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে একাদশে জায়গা না পায়, তাহলে সে বিশ্বমানের প্লেয়ার কীভাবে হবে? কারণ তার সেই সামর্থ্য আছে যে তিনি একটা সময় গিয়ে বিশ্বসেরা হতে পারেন। সো আরিফুলকে নিয়ে আমার সবসময় একটা মন খারাপ কাজ করে, এবং এই মন খারাপটা শুধু আরিফুলকে নিয়ে এমনও না, আরও কিছু খেলোয়াড় আছে যাদেরকে নিয়ে মন খারাপটা কাজ করে। এবং আমি মাঝে মধ্যে ভাবি, কোচিং প্যানেলে যারা আছেন, কোচরা তো অন্তত জানেন কোন প্লেয়ারের সামর্থ্যটা কেমন। ঠিক আছে, মানে কোচের পছন্দ থাকতে পারে, ক্যাপ্টেনের অনেক সময় পছন্দ থাকে, অপছন্দের জন্য অনেকে বেস্ট ইলেভেনের বাইরে থাকতেও পারেন, সেটা বুঝলাম। কিন্তু ওই কোচরা তো জানেন আরিফুলের সামর্থ্য কী, বা যেই প্লেয়ারদের নাম আমি একটু পরে বলতে যাচ্ছি তাদের সামর্থ্য কী। সবসময় টিম কম্বিনেশনের কথা তো তাদের ক্ষেত্রে মানায় না, যায় না। সো আমি মাঝে মধ্যে ভাবি যে কোচদেরই দোষ দেব আমি, নাকি যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, সো স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিদের একটা বড় মানে ইনপুট দেওয়ার থাকে, তাদের চাওয়াটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো নাকি কোচরাও তাদের কাছে অনেকটা মানে জিম্মির মতো, যে কোচরা চাইলেও নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না, কোচদেরও ওই দিক নির্দেশনাটাই মানতে হয় যেটা ফ্র্যাঞ্চাইজি তাদের বলে। যাই হোক, আমি এটা জানি না, বাট কিছু প্লেয়ার আছে যে প্লেয়ারদের নিয়ে আমার অ্যাকচুয়ালি এখন অবধি এই বিপিএলে খারাপ লাগাটা অনেক বেশি। আরিফুলের কথা বললাম, তোফায়েল আহমেদ, তোফায়েলের মাঠের বাইরের কিছু ইস্যু হয়তো আছে, বাট তোফায়েল এই মুহূর্তে তো খেলার জন্য অ্যাভেলেবল, এবং তোফায়েল দলের সাথে রেগুলার প্র্যাকটিস করছেন। তোফায়েলের মতো একজন প্লেয়ার যিনি কিনা বাংলাদেশ ন্যাশনাল টিমে ভবিষ্যতের মানে একটা এসেট মনে করা হচ্ছিল, ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলতে পারেন, খুব জলদিও খেলতে পারেন এমন ভাবা হচ্ছিল, যেহেতু তিনি পেস বোলিং অলরাউন্ডার। তার মতো একজন প্লেয়ার ঢাকা দলের মতো একটা দলে বেস্ট ইলেভেনে জায়গা পাচ্ছেন না। মানে এটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার না, যে তোফায়েলের মতো একজন প্লেয়ার একাদশের বাইরে বসে থাকছেন, বেঞ্চে বসে থাকছেন। ওই একই টিমে আব্দুল্লাহ আল মামুন প্রথম ম্যাচে এত ভালো ব্যাটিং করলেন। দেখেন, ঢাকা দল এখন অবধি আমি যতটুকু জানি একটাই ম্যাচ জিতেছে, সেটা রাজশাহীর এগেনস্টে। রাজশাহী টেবিল টপ, সেই দলের এগেনস্টে ম্যাচটা কে জিতিয়েছে? আব্দুল্লাহ আল মামুন। কি দারুণ ব্যাটিং করেছেন! বিনুরা ফার্নান্দোকে সামনে গিয়ে যে শটটা মেরেছিলেন, আমি জাস্ট হা করে তাকিয়েছিলাম। তিনি সন্দীপ লামিচানেকে একটা ছক্কা মেরেছিলেন, দেখার মতো ছিল। এত দারুণ একটা ইনিংস খেলার পর তিনি কি জানতেন যে পরের ম্যাচ থেকে তিনি আর বেস্ট ইলেভেনে জায়গা পাবেন না? মানে এরকমটা তো হওয়ার কথা ছিল না। আব্দুল্লাহ আল মামুনের তো ওইরকম একটা ইনিংস খেলার পর টানা ম্যাচ খেলার কথা, কিন্তু না, আব্দুল্লাহ আল মামুন দলের বাইরে। ঢাকা দলের আরেকজনের কথা বলতে চাই, মারুফ মৃধা। আমি জানি না মারুফকে এখনও খেলানো হবে কিনা, সালমান মির্জা চলে গেছেন, এই সময়টাতে অ্যাটলিস্ট লিফটি একজন পেস বোলার হিসেবে মারুফ মৃধাই আছেন। সো আমি জানি না মারুফ মৃধাকে এখনও ম্যাচ খেলানো হবে কি হবে না, কিন্তু এই ছেলেটাও টানা বসেই থাকছেন। গতবার চট্টগ্রাম দলের হয়ে হয়তো শুধুমাত্র একটা ম্যাচ খেলেছেন, এবার তো এখন অবধি বসেই আছেন। তিনি নিজেও জানেন না ম্যাচ খেলার সুযোগ পাবেন কি পাবেন না। সো মারুফ মৃধা একটা নাম হতে পারে। আমি যদি রাজশাহী দলের দিকে যাই, জিসান আলম, একবার ভাবুন, জিসান যদি লাস্ট রাইজিং স্টার এশিয়া কাপটা খারাপ না করতেন, তাকে কি এই দিন দেখতে হতো? লাস্ট 2 বছরের কথা চিন্তা করেন, জিসান আলম সবখানে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টপ পারফর্মার ছিলেন, সবখানে। মানে টপ এন টি20 থেকে শুরু করে আপনি যেই লিগটাই ধরবেন, এই একটা টুর্নামেন্টে জিসান আলম পারফর্ম করতে পারেননি, তার মতো পারফর্ম করতে পারেননি। সেই জন্য জিসানকে আজকে এই দিন দেখতে হচ্ছে। জিসান আলম এখন ব্যাকআপ ওপেনার, এমনকি ব্যাকআপ ওপেনারও কিনা সেটা নিয়েও ডাউট আছে। তো জিসানের মতো প্লেয়ারকে বেস্ট ইলেভেনে জায়গা মানে দেয়া যাচ্ছে না। একই কথা আকবর আলীর ক্ষেত্রেও, এত দারুণ ছন্দে ছিলেন, এনসিএল টি20টা কি অবিশ্বাস্য রকমের ফর্মে ছিলেন, রাইজিং স্টার এশিয়া কাপেও গিয়ে কত সুন্দর খেলেন। আকবর লাস্ট কিছুদিন ধরে যেই পারফরমেন্স করছেন, যেভাবে খেলে যাচ্ছেন, আকবরের মতো প্লেয়ারের তো আসলে বেস্ট ইলেভেনে থাকাটা খুবই উচিত, কিন্তু আকবর আলীর মতো প্লেয়ারও বেস্ট ইলেভেনে জায়গা পাচ্ছেন না। আকবর জিসান দুজনের ক্ষেত্রে উত্তর হয়তো একটাই, টিম কম্বিনেশন। সো আমার কথা হলো যে টিম কম্বিনেশন শুধুমাত্র কি এই প্লেয়ারদের ক্ষেত্রে, নাকি ন্যাশনাল টিমের প্লেয়ারদের ক্ষেত্রে? কারণ আমি তো ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের ক্ষেত্রে কখনো এই লজিক শুনি না যে টিম কম্বিনেশনের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে।
তারা খারাপ খেললেও টিমে থাকেন, ভালো খেললেও টিমে থাকেন, এবং কি খারাপ না খেলুক, ভালোও না করুক, তারপরেও তারা টিমেই থাকেন, কারণ তাদের জায়গাটা অনেকটা নিজের বাবার কেনা সম্পত্তির মতো হয়ে যায়। কিন্তু এই ছেলেগুলোর দোষ কোথায়? আমি নোয়াখালী টিমে মুশফিক হাসানের কথা বলতে চাই। মুশফিক হাসান আমার চোখে, আমি মুশফিককে লাস্ট যখন দেখেছি এইচপিআর এ টিমের যে খেলাগুলো হচ্ছিল 3টা টি20, যে বোলিংটা আমি মুশফিককে করতে দেখেছি এরকম বোলিং আমি বাংলাদেশের কোনো বলারকে অনেক বছর হলো করতে দেখিনি। এমনকি মুশফিকের ওই বোলিং দেখার পর আমার কাছে মনে হয়েছিল এই ছেলেটা একদিন বিশ্বসেরা বলার হবে। সো মুশফিক হাসানের মতো পেস বলার নোয়াখালীর মতো একটা দলে বসে আছেন, যেই দলটাতে হাসান মাহমুদ ছাড়া অ্যাকচুয়ালি কেউই মানে খুব ভালো মানের প্লেয়ার, এটা বলার সুযোগ খুবই কম। সো ওই জায়গাটাতেও হাসান মাহমুদের বাইরে বাকিরাও খেলছেন, বাকিরা খেলতেই পারেন, অবশ্যই খেলা উচিত, কিন্তু মুশফিক হাসানের মতো একজন পেস বোলার যখন টানা বসে থাকেন তখন আসলে প্রশ্নটা আসে। কারণ এই বলারের তো বসে থাকার কথা না, এই বলারের পারফর্ম করার কথা, যে কোনো একটা টিমের হয়ে খেলবেন, দলকে জেতাবেন, এরকম কিছু হওয়ার কথা, কিন্তু না, মুশফিক হাসান বসে আছেন। মুশফিক, আমি জানি না যে বিপিএল এর প্লেয়ারদের এই প্ল্যানটুকু দেওয়া হয় কিনা যে তোমাকে নিয়ে আমরা এইখান এই চিন্তা করতেছি, বা তোমাকে ওই ম্যাচ থেকে আমরা চিন্তা করছি, বা ওই সময় থেকে খেলাবো, আই ডোন্ট নো, বাট মুশফিক হাসানের বসে থাকাটাও মানে খুবই হতাশাজনক। একই কথা, মানে আবু হাশেম একদম প্রথমবার খেলছেন, বা আবু হাশেম যেভাবে এনসিএল টি20টা খেলেছেন তারও জায়গা পাওয়া উচিত। আমি একটা জিনিস হয়তো বুঝি যে আবু হাশেম যেহেতু এখন পর্যন্ত নোয়াখালী সব রাতে ম্যাচ খেলেছে, সো রাতের জন্য হয়তো একজন নতুন স্পিনারের উপর ভরসা নোয়াখালী রাখেনি, কিন্তু দিনের খেলায় যদি আবু হাশেম না থাকে সেটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার হবে। রাকিবুল হাসান বাংলাদেশে এই মুহূর্তে মানে তার চাইতে ভালো স্পিনিং অলরাউন্ডার কেউ আছেন? এত দারুণ একজন প্লেয়ার যে কিনা যে কোনো সময় বাংলাদেশ ন্যাশনাল টিমের যে কোনো প্লেয়ারকে, মানে তার ক্যাটাগরি যে কোনো প্লেয়ারকে বিট করে ন্যাশনাল টিমে খেলার অ্যাবিলিটি রাখেন, এমন একজন প্লেয়ারকে আমরা ম্যাচ খেলতে দেখছি না। দিনের মানে এখন অবধি কয়টা ম্যাচ খেললো রংপুর? 2টা বা 3টা, হয়তো একটা ম্যাচও রাকিবুলের মতো প্লেয়ার কিন্তু জায়গা পায়নি। সো এই যে নামগুলা বললাম, মানে রাকিবুলের মতো প্লেয়ার জায়গা পাবে না এরকমটা তো বিপিএলে হওয়ার কথা ছিল না। বিপিএলে অনেক বাজে বাজে প্লেয়ারকে প্রত্যেক বছর আসি, দেশের বাইরে থেকে দেখি যে এসে খেলে যাচ্ছে। দেশেরও অনেক প্লেয়ার আছে রেগুলার খারাপ খেলে যাচ্ছেন, তারপরে বেস্ট 11-এ থাকছেন, জাস্ট তারা নামের দিক থেকে হয়তো বড় নাম, কিংবা ফ্র্যাঞ্চাইজিরাদের তাদেরকে হচ্ছে পছন্দ, কিংবা তাদের থেকে অনেক বেনিফিট পাওয়া যায়, কিংবা অনেকে হয়তো ন্যাশনাল টিমের প্লেয়ার, দ্যাটস ওয়াই বছরের পর বছর ম্যাচের পর ম্যাচ তারা খেলে যাচ্ছেন। কিন্তু এই যে রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আকবর আলী, জিসান আলম, তোফায়েল, এই যে নামগুলো আমি বললাম, মুশফিক হাসান, আবু হাশেম, মানে যতগুলো নামই বলেছি, এটা তো এই দিন দেখার কথা না। আব্দুল্লাহ মামুন, মানে আব্দুল্লাহ মামুন তো মানে খুব অবাক হওয়ার কথা যে তিনি তোর দলের পক্ষে সবচেয়ে ভালো খেললেন, একটা বড় দলের এগেনস্টে তার টিমকে জেতালেন, কিন্তু এরপরে ম্যাচ থেকে তিনি আর জায়গা পাচ্ছেন না। তার জায়গায় যারা খেলছে বা যিনি খেলছেন তারও টানা ব্যর্থই হচ্ছেন। সো আব্দুল্লাহ মামুনের কাছে আসলে মেসেজটা কি যাচ্ছে? সো এই প্লেয়াররা মানে এদের তো আসলে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11-এ থাকার কথা। সো আমি বুঝি না মানে আসলে টিম প্ল্যানিং কী থাকে বা কীভাবে সব কিছু চলে। আমি জাস্ট একটা জিনিস বুঝি, যদি এই প্লেয়ারদের আপনারা আগে থেকে জানেন যে আপনারা ম্যাচ খেলাতে পারবেন না, এরা আপনাদের ব্যাকআপ অপশন, এদেরকে নেওয়ার দরকার নেই, টিমে নেওয়ার প্রয়োজনটাই বা কী? খেলানোর কোনো প্রয়োজন নেই তো, ওরা বসে থাকুক। বিপিএলের বাইরে থাকলে কি হবে? ওরা আর্থিক দিক থেকে একটু ক্ষতির সম্মুখীন হবে হয়তো, হোক, কিন্তু তারা নিজেদের ব্যাপারে একটা বেস্ট মেসেজটা পাচ্ছেন যে তারা বিপিএলে নেই, তার মানে তাদেরকে মানে যোগ্য মনে করা হচ্ছে না, এবং তারা অবশ্যই ওই প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে হয়তো করবেন, যে প্র্যাকটিসটা করলে পরের বছর সবাইকে এসে চ্যালেঞ্জ জানাতে পারবেন। কিন্তু না, আমাদের ক্ষেত্রে মানে তাদেরকে নেওয়াও হয়, এবং তাদের কপালটা এতটাই খারাপ থাকে যে এমন টিমগুলোতে গিয়ে পড়েন যে তারা ব্যাকআপ অপশন হয়ে থাকেন। এরকমটা তো হওয়ার কথা না, এই প্লেয়ারদের ম্যাচ খেলার কথা। আমি অবশ্যই মানে স্পেশালি আরিফুল, তোফায়েল, এদের ক্ষেত্রে অবশ্যই দেখতে চাই যে এরা ম্যাচ খেলছে, কারণ এই প্লেয়ারদের ম্যাচ খেলানোটা খুব জরুরি, ম্যাচ খেলাটা খুব জরুরি এই প্লেয়ারদের। কারণ এই যে এরা খেলতে পাচ্ছেন না, ম্যাচের বাইরে থাকছেন, এতে করে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছেন। আপনারা হয়তো বুঝছেন না, কিন্তু তারা হয়তো 1 বছর 2 বছর পিছিয়ে গেলেন, জাস্ট বিকজ অফ তারা যে প্রিপারেশনটা নিয়ে এসেছিলেন সেটা শো করার একটা অপরচুনিটি পেলেন না। হয়তো এমন হতো যে তারা যদি 2টা ম্যাচও পেতেন, 3টা ম্যাচও পেতেন ধারাবাহিকভাবে, এবং মানে ফ্রিডমের সাথে খেলতে পারতেন, এমন কিছু হয়তো করতে পারতেন যেটা আমাদের নতুন করে একটা ভরসা দিত যে এই প্লেয়ারটা ভবিষ্যতে গিয়ে আসলে অনেক বড় ক্রিকেটার হতে পারে। অথবা লেটসে আরিফুল খুব ভালো একটা ইনিংস খেললো, আমরা হয়তো ন্যাশনাল টিমে কোনো প্লেয়ারের সাথে তার কম্পেয়ার করা শুরু করতাম যে ন্যাশনাল টিমের ওই প্লেয়ারটা চেয়ে আরিফুল ভালো, তখন ন্যাশনাল টিমের ওই প্লেয়ারটা কিন্তু একটা চ্যালেঞ্জের সামনে থাকতো, চ্যালেঞ্জের মুখে থাকতো যে না, আমাকেও ভালো পারফর্ম করতে হবে, কারণ নাহলে আমাকে যে কোনো সময় আরিফুল এসে রিপ্লেস করতে পারে। সো আমি যতগুলো নামই বললাম, আরও বেশ কিছু নাম হয়তো আমার বাদ পড়ে গেছে, বাট এই নামগুলোর আসলে বেস্ট 11-এ থাকাটা খুব উচিত ছিল, খুবই উচিত। আমি জানি না কেন বেস্ট 11-এ তারা নাই, কিন্তু এই প্লেয়ারগুলোর বেস্ট 11-এ থাকা উচিত, এই প্লেয়ারদের ম্যাচ পাওয়া উচিত, এবং এই প্লেয়ারদের
ওইটুকু সুযোগ দেওয়া উচিত, যতটুকু সুযোগ পেলে তারা নিজেদের প্রমাণ করতে পারেন যে তারা অ্যাকচুয়ালি খুব ভালো ছন্দে আছেন, তারা অ্যাকচুয়ালি যে কোনো দিন যে কোনো দলকে নিজের পারফরমেন্স দিয়ে হারিয়ে দেওয়ার অ্যাবিলিটি রাখেন, এমনকি যে কোনো সময় তারা ন্যাশনাল টিমের যে কোনো প্লেয়ারকে এই চ্যালেঞ্জটুকু দিতে পারেন যে আমরাও কিন্তু রেডি আছি, তোমরা কিন্তু ভালো খেলিও, তোমরা খারাপ করলে কিন্তু তোমাদের জায়গাটা নেওয়ার জন্য আমরা মানে প্রস্তুত। সো তখন গিয়ে আসলে বিপিএলের সার্থকতা, তখন গিয়ে সব কিছু সার্থকতা। আমি জানি না ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে কতদিন আর টিম কম্বিনেশনের কথা বলা হবে, কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসা বোধহয় এইটাই সবচেয়ে মানে ভালো সময়। আদারওয়াইজ বিপিএল জাস্ট বিপিএলের মতো আয়োজন হবে। আমরা আমাদের দেশের ইয়াং যে ট্যালেন্টগুলো আছে, যারা রাইজিং স্টার, যারা ভবিষ্যতে তারকা, তাদেরকে জাস্ট কনফিডেন্সহীনতায় দেখে যাব এবং মানে আই ডোন্ট নো, এইভাবে তো আসলে হতাশাটা এমন একটা জায়গায় নিয়ে চলে যায় প্লেয়ারদের, যে ওই প্লেয়াররা নিজেদের সামর্থ্য নিয়ে একটা সময় হয়তো ডাউট করা শুরু করে, অথবা ওই প্লেয়াররা এই নিয়তিটাই মেনে নেয় যে তাদের আগে পিছিয়ে কেউ নাই, তাদের জন্য কেউ নাই, তো তাদের এভাবেই খেলে যেতে হবে, যেটা হওয়া উচিত না।